নতুন সরকার আসার পরেতে আমাদের গত 3 দিন ধরে যে জনকল্যাণ শিবির চলছে, আজ তার শেষ দিন। সেই জনকল্যাণ শিবিরে আমরা মুখ্যমন্ত্রীর দেওয়া দায়িত্ব অনুযায়ী বোলপুর এবং সিউড়ি মহকুমার বিভিন্ন শিবিরগুলিতে আমরা গেছি, পরিদর্শন করেছি। শিবিরগুলিতে প্রায় 55-56 রকমের পরিষেবা দেওয়া হয়েছে। আমার অস্বস্তি হয় একটু নামা। তো বাকি আজকেও দেখেছেন সিউড়ি 1 নম্বর ব্লকের যে শিবির, সেখানে আমরা এসেছিলাম। আপনাদের যে বিষয়টি আজকে বলার জন্য ডেকেছি, এটা হচ্ছে যে নতুন সরকার 9 তারিখে গত মাসের শপথ গ্রহণ করে। 9 তারিখে শপথ গ্রহণ করার পর তার 3 দিন পর মুখ্যমন্ত্রী বিধায়কদের সঙ্গে বৈঠক করে কিছু নির্দিষ্ট গাইডলাইন তৈরি করে দেন এবং তাতে তিনি বীরভূমের বিধায়কদের বলেছিলেন যে বীরভূমে এখানে যে সিন্ডিকেট রাজ চলে, বিশেষ করে পাথর, বালি, কয়লা ইত্যাদি নিয়ে, সেই সিন্ডিকেট রাজ খতম করতে হবে। আমরা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে 16ই মে থেকে পাথরের উপর যে নকল চালান রিসিট বা ডিসিআর যাকে বলে কালেকশন হতো, সেটা নিয়ে বলি যে নিয়ে যে দুর্নীতি বিগত সরকারে হয়েছে তা আমরা অ্যালাউ করব না। এবং ভূমি দপ্তর, পরিবহন দপ্তর মানে এমভিআই, সাধারণ প্রশাসন এবং পুলিশের তরফ থেকে এ নিয়ে একটি অভিযান শুরু হয় এবং বীরভূমের 10টি ডিসিআর গেট থেকে ডিসিআর কালেকশনের উপরে কঠোর, যাকে বলে যে নজরদারি এবং সংগ্রহ, রাজস্ব সংগ্রহ, সেটা শুরু হয়। গতকাল 1 মাস পূরণ হয়েছে। গতকাল 1 মাস পূরণ হয়েছে। এই 1 মাসে পাথর থেকে আমরা 72,78 লক্ষ টাকা সংগ্রহ করেছি, রাজকোষে জমা পড়েছে। মাঝখানে ঈদের কয়েকটা দিন একটু রেভিনিউ কম হয়েছিল। ঈদের সময়টুকুতে রেভিনিউ কম না হলে আমরা 100 কোটিতে পৌঁছাতাম। বর্ষা ইত্যাদির কারণে জুন মাসে যদি খুব সমস্যা না হয়, তাহলে এই 16 জুন থেকে পরের মাসে জুলাই পর্যন্ত আমরা এই রেভিনিউকে, বৃষ্টির কারণে যদি গোলমাল না হয়, আমরা এই রেভিনিউকে 100 কোটিতে নিয়ে যাব। অর্থাৎ মাসে 75 থেকে 100 কোটি টাকা, মানে আপনারা বুঝতে পারছেন যে মিনিমাম 1000 কোটি টাকা শুধুমাত্র পাথর থেকে আমরা বীরভূম থেকে সরকারের কোষাগারে জমা দিতে পারি। কিন্তু অতীতে কি হয়েছে, অতীতে যা হয়েছে সাথ শুনলেই কিভাবে বীরভূম একটি তথাকথিত যুবরাজ এবং পিসিমণির তোলাবাজির ক্ষেত্র ছিল, তা আপনাদের জানাতে পারি। প্রশাসনের যা রেকর্ড, প্রশাসনের রেকর্ডে এপ্রিল মাসে, যেটা আমরা মে মাসে কালেকশন করলাম 73 কোটি টাকা, সেটা এপ্রিল মাসে কালেকশন ছিল 9.8 crore, 9 কোটি 80 লক্ষ টাকা। অর্থাৎ 9 কোটি 80 লক্ষ টাকা থেকে 73 কোটি টাকা। মার্চ মাসে কালেকশন ছিল 19 কোটি টাকা। ফেব্রুয়ারি মাসে কালেকশন ছিল 22 কোটি টাকা। জানুয়ারি মাসে কালেকশন ছিল 21 কোটি টাকা। এবং মানে গড়ে 15, 16, 17, 18, 19 কোটি টাকা, 20 কোটি টাকা কালেকশন। সেই কালেকশনটা আমরা এক ধাক্কায়, শুধুমাত্র এই অফিসারেরাই, এই ভূমি দপ্তরের আধিকারিক, এই এমভিআই, এই পুলিশ, এই প্রশাসন, শুধু পলিটিক্যাল উইল, রাজনৈতিক সদিচ্ছা বদলে যাওয়ার কারণে, আর পাথর থেকে যে চুরি, সেটা আমরা প্রকাশ্যে এনেছি। এবং আপনাদের আরও একটি ম্যাজিক ফিগার আমি বলতে চাই, যে যখনই নির্বাচন এসেছে, সেই বছরগুলিতে বা সেই মাসগুলিতে গড় যে আয় পাথর থেকে সরকারের ঘরে, তা কমে গেছে। অর্থাৎ ইনফর্মাল ওয়েতে টাকা উঠেছে এবং টাকা তৃণমূলের পার্টি ফান্ডে জমা হয়েছে। যেমন ধরুন 2020-21 সাল, যে 21 সালের নির্বাচন ছিল, সে 20-21 সালের অ্যাভারেজ 12 মাসের অ্যাভারেজ ছিল 9.6 crore।
বুঝতেই পারছেন 21 সালে নির্বাচন ছিল, ওই পুরো বছরটা এখানে বীরভূমের পাথর লুটেছে। ঠিক আবার আপনাদের বলছি, বাকি পরের বছর ছিল 20-21-এ তাই ছিল, 21-22-এ ছিল 10 কোটি টাকা, 22-23-এ ছিল 22 কোটি টাকা, 23-24 পঞ্চায়েত ইলেকশন পাথরের কালেকশন কমে গেল, হয়ে গেল 12 কোটি টাকা, এবং 24-25 যে বিধানসভা ইলেকশন সেখানেও 24-25 লোকসভার ইলেকশন সেখানেও পাথরের কালেকশন কমে গেল 11 কোটি টাকা হয়ে গেল। অর্থাৎ এখানে সরকারি রাজস্ব লুট করে পার্টির তহবিল ভর্তি করা হতো। 1 মাসের মধ্যে এই ব্যবস্থার আমরা বদল এনেছি। এটাই পরিবর্তন, এটাই ডবল ইঞ্জিন সরকারের ইম্প্যাক্ট। 1 মাসে আমরা 73 কোটি টাকা সরকারি রাজকোষে জমা করেছি। যদি বৃষ্টি বাদলা খুব বেশি না হয়, অপারেশন যদি ঠিকঠাক থাকে, মানে মাইনিং অপারেশন, তাহলে আগামী মাসে আমরা এটাকে 100 কোটি টাকায় নিয়ে যাব। কিন্তু এর মধ্যেও কিছু বদমাইশ লোক, আপনারা জানেন যে পাথরের যে কোনো সাইজেরই হোক কেন তার একটা মূল্যমান আছে, কিন্তু ডাস্টের কোনো মূল্যমান নেই। তো অনেকে বদমাইশি করছে, কিছু গেট থেকে খবর আসছে, প্রশাসনই জানাচ্ছে যে পাথরের উপর ডাস্ট ছড়িয়ে দিচ্ছে, যে ডাস্টের গাড়ি বলে বিনা ডিসিআরে বেরিয়ে আসার চেষ্টা করছে। কঠোরভাবে তাদেরকে ফাইন করতে বলা হয়েছে, প্রয়োজনে দ্বিগুণ ফাইন করা যায় কিনা তা দেখতে বলা হয়েছে। প্রশাসন সেই ব্যবস্থাও গ্রহণ করছে। এটি হচ্ছে বীরভূমের পাথরের চিত্র। আপনারা হিসেব কষে নেবেন। এর আগে আপনারা হিসেব দিয়েছি যে কী স্তরে এই চুরি হয়েছে। দ্বিতীয়, আমরা বলেছিলাম, সেদিনই সিদ্ধান্ত হয়েছিল যে আমরা আবাস যোজনার উপভোক্তাদের সস্তায় বালি দেব। যেভাবেই হোক এই ব্যবস্থা জেলা প্রশাসনের অধীনে করতে হবে। তা নিয়ে বীরভূম জেলা প্রশাসন ভূমি দপ্তরকে সঙ্গে রেখে প্রাথমিকভাবে 10-11টি ব্লকে এই কাজ শুরু করছেন। সিউড়ি 1 নম্বর, রাজনগর, সাঁইথিয়া, ময়ূরেশ্বর, রামপুরহাট, লাভপুর, বোলপুর, এই কয়েকটি ব্লকে প্রাথমিকভাবে সামনে মাস থেকেই আমরা এটা চালু করে দেবো। এই মাসে 7 দিন 10 দিনের মধ্যে যে বাংলার বাড়ি, অর্থাৎ যারা পেয়ে গেছে, যাতে সেকেন্ড ইনস্টলমেন্ট আসবে, এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা প্লাসের আবাস প্লাসের সার্ভে চলছে, নতুন করে আবাস যোজনা সার্ভে হবে। তো সেই সার্ভেতে যাদের নাম উঠে আসবে সেই উপভোক্তাদের আমরা যে চলতি বাজারের তার থেকে কমে 1,500 টাকা 2,000 টাকাতে ট্রাক্টর পিছু বালি দেওয়ার ব্যবস্থা করব। এই মডেল যদি আমরা এখানে 8-10টি ব্লকে প্রথমে সাকসেসফুল করতে পারি, বিডিও তদারকিতে এটা হবে। বিডিও কানেক্ট করবেন লিগাল ঘাট ওনার, যারা লিগাল স্যান্ড মাইনিং যারা করেন তাদের সাথে, এবং তাদেরকে তারা বাধ্য থাকবেন। সেজন্য লিগাল স্যান্ড মাইনিং যারা করেন তাদের কাছে আমাদের সরকারের তরফ থেকে, মুখ্যমন্ত্রী এই নীতি অ্যাপ্রুভ করেছেন, যে তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে গরিব মানুষের বাড়ি যে চড়া বালির দামের জন্য তারা করতে পারছে না, অসম্পূর্ণ থেকে যাচ্ছে, এই ব্যবস্থা আমরা বীরভূমে কার্যকর হতে দেব না। গরিব মানুষ যাতে সস্তায় বালি পায় সেই ব্যবস্থা করতে হবে। এবং তারা যারা লিগ্যাল ঘাট ওনার আছেন তারা যাতে প্রশাসনের সঙ্গে, এরপর যখন বিডিওরা তাদের সঙ্গে 8-10টি ব্লকের বিডিওরা তাদের সঙ্গে যোগাযোগ করবেন, তারা যাতে কোঅপারেট করেন তার অনুরোধ আমি আজকে রেখে গেলাম। যদি অনুরোধে কাজ না হয় তাহলে পরবর্তী ব্যবস্থা মুখ্যমন্ত্রী যেমন নির্দেশ দেবেন সেরকম হবে। প্রাথমিকভাবে 10-11টি ব্লক, এরপরেতে বীরভূমের সব ব্লক, এবং এই বীরভূম মডেল সাকসেসফুল হলে ভবিষ্যতে সারা রাজ্যে এই কম দামে উপভোক্তাদের, আবাসের উপভোক্তাদের বালি দেওয়ার ব্যবস্থা এই সরকার করবে। কারণ মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তকে নীতিগতভাবে অ্যাপ্রুভ করেছেন, আমরা এটা করা শুরু করলাম।